আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো 1.5 কোটি টাকার গয়না হাফিজ। পলাতক শিলচর তানিস্কের ম্যানেজার মান্না প্রায় 1.5 কোটি টাকার মূল্যবান গয়না হাফিজ করে চম্পট দিয়েছেন। শিলচর প্রেমতলা তানিস্কের বুটিক অপারেশনাল স্পেশালিস্ট তথা ম্যানেজার পদের দায়িত্বে থাকা মান্না পাল এই অভিযোগ এনে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছে তানিস্ক কর্তৃপক্ষ। মান্নার বাড়ি মাসিমপুর এলাকায় হলেও বিয়ের সূত্রে তিনি শহরের অম্বিকাপুরটি নরসিং রোড এলাকায় থাকতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে যে সোনা হিরে এবং প্লাটিনাম মিলিয়ে মোট 1.34 কোটি টাকার মালের গরমিল গটিয়ে চম্পট দিয়েছেন মান্না পাল। শিলচরের এই জুয়েলারি ফ্র্যাঞ্চাইজি শোরুমের সূচনা থেকেই দায়িত্বশীল পদে ছিলেন মান্না, ছিলেন কোম্পানির বিশ্বস্ত লোক। তবে শেষ কমাস ধরে স্টক সহ নানা ইস্যুতে তার গতিবিধি সন্দেহজনক ঠেকছিল। এ নিয়ে সহকর্মীরাও ছিলেন উদ্বিগ্ন। স্টক কাউন্টিং সহ নানা বিষয়ে অসঙ্গতি বড় আকার ধারণ করে নিয়েছিল। এতে সহকর্মীরাও মান্নার এসব কাণ্ডে সন্দিহান হয়ে ওঠেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তারা ইন্টারনাল রিপোর্ট তলব করলে বেশ কিছু গরমিল ধরা পড়ে মান্নার কথাবার্তা এবং শোরুমের বর্তমান স্টকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে মান্নার কাছে জবাব তলব করতে চাপ দিলে মান্না জানান 8 আগস্ট আসুন, সব স্টক হিসেব ইত্যাদি খতিয়ে দেখে যান। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে 8 আগস্ট তাদের সিনিয়র কর্তারা এসে শিলচর ফ্র্যাঞ্চাইজির যাবতীয় স্টক সহ নানা বিষয় খতিয়ে দেখবেন। সেটা জানার পর থেকেই মান্নার হাদিস পাওয়া যাচ্ছে না। 7 তারিখ থেকেই তিনি চম্পট হয়ে যান বলেই এফআইআরে উল্লেখ করা হয়েছে। সূত্রে জানা গেছে গত 8 আগস্ট যেদিন তানিস্কের উচ্চপদস্থ কর্তারা শিলচর পৌঁছান, সেদিনই মান্নার মোবাইল লোকেশন গুয়াহাটির বরজার বিমানবন্দর এলাকায় ট্রেস করা গেছে। ফলে ধারণা করা হচ্ছে বড়সড় কেলেঙ্কারি করে মান্না রাজ্যের বাইরে কোথাও গা ঢাকা দিয়েছেন। সন্দেহ স্টকে বড়সড় গরমিল ধরা পড়বে আন্দাজ করেই তিনি চম্পট দিয়েছেন। এদিকে তানিস্ক কর্তৃপক্ষের হয়ে এফআইআর করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক ত্রিপুরার বাসিন্দা প্রসূন বণিক। তিনি এজাহারে উল্লেখ করেছেন মান্না পলাতক হওয়ার পর তারা হিসেব করে দেখছেন যে মোট 1,34,00,000 টাকার অলংকারের হিসেব পাওয়া যাচ্ছে না, যার মধ্যে মূল্যবান সোনা ছাড়াও রয়েছে হীরা এবং প্লাটিনামের গয়না। এদিকে সংবাদ মাধ্যম থেকে স্থানীয় তানিস্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউ মিডিয়ার সামনে এই কেলেঙ্কারি নিয়ে মুখ খুলতে চাননি। তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা মান্নার ফোন রেকর্ড সহ যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখে তার হদিশ পেতে হন্যে হয়ে রয়েছেন। অপরদিকে মহিলাকে অ্যাসিড ছুড়ে আক্রমণ, অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড। মহিলার উপরে অ্যাসিড ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ড দিলেন করিমগঞ্জের জেলা ও দায়রা জজ। ঘটনা পাথারকান্দি থানাধীন টিলাবাড়ি গ্রামের। ঘটনা 2019 সালের। মামলার বয়ান অনুযায়ী পাথারকান্দি ডেফলালার সিরাজ উদ্দিনের মেয়ে রুকিয়া বেগমের 23 বছর বয়সী বিয়ে হয়। বিয়ের 6 বছর পর তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। অভিযুক্ত শামসুল হক তাকে দেখলেই ঠাট্টা করত, নানাভাবে উত্তক্ত করত। এ ধরনের ঠাট্টার প্রতিবাদ করলে তাকে নাকি মারধরের পাশাপাশি অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে একদিন রাত 2টা নাগাদ শামসুল এসে রুকিয়াকে নাকি ডাকে। রুকিয়া এত রাতে কি জন্য এসেছে জিজ্ঞেস করলে মুরক্করের জন্য এসেছে বলে জানায়। ঘরে তার বাবা প্রায় শয্যাশায়ী থাকায় তিনি গিয়ে দরজা খুলতেই অভিযুক্ত একটি মগে করে নিয়ে আসা অ্যাসিড তার মুখে ও শরীরে ঢেলে দেয় এবং সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয়। অ্যাসিডের যন্ত্রণায় কাতরাতে থাকেন রুকিয়া। ঘরে বিশেষ কেউ না থাকায় অল্প দূরত্বে থাকা তার বৌদি জাহানারা বেগম তাকে নিয়ে যান পাথারকান্দি হাসপাতালে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রায় 1 মাস চিকিৎসাধীন থাকার পর মোটামুটি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। এরপর অভিযুক্ত টিলাবাড়ির মোবারক আলীর ছেলে শামসুল হকের বিরুদ্ধে পাথারকান্দি থানায় মামলা দায়ের করেন 2019 সালের 7 সেপ্টেম্বর। মামলার আইও ছিলেন এসআই নবজ্যোতি বোরা। পুলিশ আদালতে চার্জশিট দাখিলের পর মামলার শুনানি শুরু হয়। শুক্রবার জেলা ও দায়রা জজ রৌশন আরা রহমান অভিযুক্ত শামসুলকে 10 বছরের কারাবাস সহ 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনুযায়ী আরও 1 বছরের কারাবাসের আদেশ দেন। GR 1744/2019 নম্বরের মামলায় 326A 307 দ্বারা এই শাস্তি প্রদান করা হয়। মামলায় রুকিয়ার পক্ষে আদালতে সওয়াল করেন পাবলিক প্রসিকিউটর মুকুন্দলাল কৈরি। অপরদিকে হাইলাকান্দিতে কৃষকদের জন্য ভর্তুকি মূল্যের ট্রাক্টর বিধায়ক পুত্রকে ভাইরাল জেলা কৃষি আধিকারিকের অডিও ক্লিপিংস। হাইলাকান্দিতে এবার ট্রাক্টর কেলেঙ্কারি। প্রকৃত কৃষক নয়, হাইলাকান্দিতে সরকারি ট্রাক্টর পাচ্ছেন বিধায়ক পুত্র। আজব এই তথ্য শুক্রবার সামনে আসার পরই জেলার প্রশাসনিক ব্যবস্থায় রীতিমতো হাহাকার সৃষ্টি হয়েছে। কিভাবে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের পুত্র জাহাঙ্গীর এলাহি লস্কর রাতারাতি কৃষক হয়ে পড়লেন,
এবং তার ফার্মার গ্রুপ মাটিজুড়ি ইয়থ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড সরকারের কাছ থেকে ভর্তুকি মূল্যে ট্র্যাক্টর পাওয়ার জন্য অনুমোদন লাভ করলো। এ নিয়ে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রীর হাইলাকান্দির সফরের প্রাক্কালে সামনে আসা এই কেলেঙ্কারি নিয়ে জেলার শীর্ষ আধিকারিকরা মুখে রীতিমতো কুলুপ এঁটে বসেছেন। এদিকে ট্র্যাক্টর বন্টনে বৃহৎ দুর্নীতি নিয়ে জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতিন চৌধুরীর এক কল রেকর্ডিং শুক্রবার সামনে আসে। এই কল রেকর্ডিংয়ে হাইলাকান্দির কৃষকদের জন্য বরাদ্দ 7টি ভর্তুকি মূল্যের ট্র্যাক্টর পেতে কিভাবে হাইলাকান্দির বিধায়করা স্বজন পোষণের আশ্রয় নেন একথা স্পষ্ট হয়েছে। এমনকি গরিব কৃষকদের কল্যাণের জন্য বরাদ্দ ট্র্যাক্টর কার পছন্দের ফার্মার্স গ্রুপ লাভ করবে তার জন্য সিলেকশন বোর্ডের মিটিংয়ে লটারি হওয়ার কথাও এই কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে। 7টি ট্র্যাক্টরের মধ্যে লটারির পর 2টি কাটলিচুয়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর, 1টি করে ট্র্যাক্টর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর লাভ করেছেন বলে জেলা কৃষি আধিকারিক কল রেকর্ডিংয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। বাকি 3টির মধ্যে এক অনুসূচিত জাতির ফার্মার্স গ্রুপের জন্য সংরক্ষিত ছিল, অন্য দুটি মুখ্যমন্ত্রীর অফিসের সুপারিশ অনুযায়ী বাছাই করা হয়েছে বলেও জানান কৃষি আধিকারিক। তবে SMAM 2024-25 প্রকল্পের অধীনে DLFMB বাছাইয়ের এই প্রক্রিয়ায় বিধায়ক জাকিরের পুত্রের নাম কৃষক হিসেবে উল্লেখ থাকার বিষয়টি সবচেয়ে আজব ছিল। বিধায়ক পুত্র জাহাঙ্গীর একটি বিলাসবহুল জীবন অতিবাহিত করেন। মহেন্দ্র থার গাড়ি নিয়ে চলাফেরা করা বিধায়ক পুত্র কিভাবে একটি ফার্মার গ্রুপ পরিচালনা করা ব্যক্তি হয়ে পড়লেন, এ নিয়ে হাইলাকান্দির বীর লাচিত সেনার সদস্যরা প্রশ্ন উত্থাপন করেছেন। বীর লাচিত সেনার জেলা সভাপতি জিয়াউর রহমান প্রভুইয়া জানান যে হাইলাকান্দির 3 বিধায়ক কৃষকদের জন্য বরাদ্দ ট্র্যাক্টর নিয়ে লটারি করার বিষয়টি সবচেয়ে বেদনাদায়ক। কিভাবে হাইলাকান্দির প্রশাসনিক ব্যবস্থা চলছে ট্র্যাক্টর বন্টন প্রক্রিয়া তা স্পষ্ট হয়েছে। তিনি জানান বিধায়ক জাকিরের পুত্র জাহাঙ্গীর একজন ক্লাস 1 কন্ট্রাক্টর। সরকারের কাছ থেকে ভর্তুকি মূল্যে ট্র্যাক্টর পাওয়ার আশায় ছিলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অনেক কৃষক, কিন্তু কৃষকদের পেটে রীতিমতো লাথি মেরে বিধায়ক জাকির নিজের পুত্রের কৃষক গ্রুপকেই ট্র্যাক্টর পাওয়ার জন্য নির্বাচিত করলেন। বিধায়ক পুত্র রাতারাতি কৃষক হয়ে যাওয়ার মতো দুর্নীতি হাইলাকান্দিতে কখনো আগে হয়নি। বীর লাচিত সেনা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উচ্চপদস্থ তদন্তের দাবি করেছেন। এদিকে জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন ভাইরাল হওয়া কল রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর থাকার কথা স্বীকার করেছেন। তবে প্রাইভেসি নষ্ট করা এই কল রেকর্ডিংয়ের বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানান। তবে ট্র্যাক্টর লাভ করার জন্য নির্বাচিত হওয়া বিধায়ক পুত্র জাহাঙ্গীর PM কিষাণ প্রকল্পের অধীনে প্রতি 3 মাসে 2000 টাকা করে সরকারি সাহায্য পান কিনা এই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি জেলা কৃষি আধিকারিক। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্থা, হাজতে অধ্যাপক বিশ্বজিৎ। ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ধৃত আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাসকে প্রেরণ করা হলো হাজতে। গত বুধবার গ্রেফতারের পর বৃহস্পতিবার পুলিশ বিশ্বজিৎ দাসকে আদালতে পেশ করে এরপর আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয় হাজতে। এদিকে শুক্রবার অভিযোগকারী ওই ছাত্রীকে জবানবন্দি নথিভুক্ত করার জন্য পুলিশ আদালতে পেশ করে এদিনই আদালতে তার জবানবন্দি নথিভুক্ত করা হয়। বিশ্বজিৎ দাসকে গ্রেফতারের পর হাজতে প্রেরণ করা হলে এ পর্যন্ত তাকে সাসপেন্ড করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন, বিশ্বজিৎ দাসকে গ্রেফতার এবং এর পরবর্তীতে হাজতে প্রেরণের কথা তারা শুনতে পেয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত চিঠি দিয়ে তাদের ব্যাপারটা জানানো হয়নি। পুলিশ লিখিতভাবে ব্যাপারটা জানালে নিয়ম অনুযায়ী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্জীয়কনাথ আরও জানান, ছাত্রীর অভিযোগ নিয়ে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটিও পৃথকভাবে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কমিটির সদস্যরা এক দফা বৈঠকে বসে ব্যাপারটি নিয়ে পর্যালোচনা করেছেন। তবে অভিযোগকারিণী ছাত্রী পুলিশের তদন্ত প্রক্রিয়াকে ঘিরে ব্যস্ত থাকায় তার সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। পুলিশি প্রক্রিয়া শেষ হলেই অভ্যন্তরীণ তদন্ত কমিটির সদস্যরা শীঘ্রই ছাত্রীর সঙ্গে কথাবার্তা বলবেন। অপরদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মাংকি পক্স। জরুরি অবস্থা ঘোষণা হুর ডেকে আনতে পারে পরবর্তী মহামারী, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পরবর্তী মহামারী কোড়া নাড়তে শুরু করে দিয়েছে। মাংকি পক্সের হাত ধরে বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এই মহামারী। বিশ্বজুড়ে মাংকি পক্সের ছড়িয়ে পড়ার পরই এমন সতর্কবার্তা জারি করে জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনো পর্যন্ত 122টি দেশে মোট 99,518 জন আক্রান্তের খোঁজ মিলেছে। জানা গিয়েছে ইতিমধ্যে আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে মাংকি পক্সের সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ধরা পড়েছে সুইডেন এবং পাকিস্তানেও। এ নিয়ে মাত্র 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো মাংকি পক্স নিয়ে
বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করল হু। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতেই বৃহস্পতিবার জরুরি বৈঠক বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুর মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়াসুসকে পরামর্শ দিতে এই বৈঠক ডাকা হয়। এই বৈঠক শেষে জরুরি অবস্থা জারি করা হয়। হুর মহাসচিব উদ্বেগ ব্যক্ত করে জানান, এটা স্পষ্ট যে এই ভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করতে এবং মানুষের জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক সচেতনতা কর্মসূচি অপরিহার্য। তিনি আরো বলেন, কঙ্গোতে মাংকিপক্সের নতুন ধরন শনাক্ত করা হয়েছে, এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। আফ্রিকার পর সুইডেনেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর প্রকাশ্যে আসতে বিশ্বের আরো দেশে মাংকিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে হু। এদিকে এশিয়া মহাদেশেও ইতিমধ্যে মাংকিপক্স হানা দিয়েছে বলে খবর। পড়োশি দেশ পাকিস্তানে মাংকিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। সেই দেশের 3 জন মাংকিপক্স ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। জানা গিয়েছে আক্রান্তরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সংযুক্ত আরব আমিরশাহী থেকেই তারা পাকিস্তানে এসেছিলেন। প্রসঙ্গত, মাংকিপক্স হলো স্কলপক্স আর কাউপক্সের সঙ্গে সম্পর্কিত একটি পক্স ভাইরাস। কোনো মানুষের শরীরে মাংকিপক্স সংক্রমণ হলে সাধারণত ফুসকুড়ি বা ফুসকার মতো ক্ষত হয়, ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়, কখনো জ্বর হয়ে থাকে। ক্ষত সাধারণত হাত আর পায়ে হয়ে থাকে। 1958 সালে বানরদের মধ্যে পক্সের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে বিজ্ঞানীরা প্রথম এই ভাইরাস শনাক্ত করে। সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ হয়, এমনকি শ্বাস প্রশ্বাস থেকে অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। এবারের মাংকিপক্সের সংক্রমণ শুরু হয় কঙ্গো থেকে। এর মধ্যে ভাইরাসটি কঙ্গো থেকে বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা, উগান্ডা সহ প্রতিবেশী আরো অনেক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এবছর আফ্রিকায় 14,000-এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 524 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এই রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। এই ভাইরাসের সংক্রমণে 100-র মধ্যে 4 জনের মৃত্যু হতে পারে। অপরদিকে শুক্রবার আয়কর বিভাগের দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার বিরুদ্ধে। তবে নির্ধারিত দলীয় কার্যসূচি থাকায় আয়কর বিভাগের কার্যালয়ে উপস্থিত থাকতে পারেননি তিনি। মঙ্গলবার আয়কর বিভাগের তরফ থেকে সমন জারি করে প্রদেশ কংগ্রেস সভাপতিকে শুক্রবার দুপুরে আয়কর দফতরে হাজির হতে বলা হয়েছিল। খবর রয়েছে, নিজের সম্পত্তির সম্পূর্ণ হিসাব আয়কর বিভাগকে জমা দিতে হবে ভূপেনকে। শুক্রবার এই বিষয় এড়িয়ে গেলেও ফের কবে তাকে আয়কর বিভাগের কার্যালয়ে হাজির হতে হবে সেটা এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার সম্পত্তির হিসাব চেয়ে সংবাদ মাধ্যমে নানা মন্তব্য করেছেন ভূপেন বোরা। এর জবাবও বার কয়েক দিয়েছেন হিমন্ত। কিন্তু এরপরও বারবার মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের জেরে আয়কর বিভাগের রুশের মুখে পড়তে হয়েছে ভূপেন বোরাকে। এবার আয়কর বিভাগ থেকে তিনি ক্লিনচিট লাভ করবেন না জল আরো গুলা হবে সেটা সময় বলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।